আগস্টে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতায় সতর্কতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। পুলিশকে দলীয় প্রভাব মুক্ত রাখার প্রত্যয়। ঢাকার পর এবার বন্দরনগরী চট্টগ্রামেও গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, ফেনীতেও বন্ধ সরবরাহ, ভোগান্তিতে আবাসিক ও শিল্প কারখানার গ্রাহক। সিলেটে চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ, কলেজ শিক্ষক আটক, প্রায় 1 বস্তা উত্তরপত্র জব্দ, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা বোর্ডের। ফরিদপুরের নিখোঁজের 5 ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ স্বজনদের। পাবনার ঈশ্বরদীতে শিক্ষার্থীকে ধর্ষণ ঘটনায় শিক্ষিকার বাবা গ্রেফতার। এবং বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্নের ঢাকা সিলেট 6 লেন প্রকল্প, বদলে যাবে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ করার আশা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। আগস্ট মাসে এই তৎপরতা বাড়ে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। সারা দেশে এ বিষয়ে পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। রাজশাহীর সারদায় সালাউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, দলীয় প্রভাব মুক্ত রেখে তাদেরকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। 27তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও প্রায় 1.5 যুগ ছিলেন নিয়োগ বঞ্চিত। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সুপারিশ পেয়েছে নিয়োগের। রাজশাহীর সারদায় 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে 6 মাসে সম্পন্ন করা হয়েছে। 56 শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে এরই মধ্যে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে। রোববার সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের 27তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে নবীন অফিসারদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, দলীয় প্রভাব মুক্ত রেখে পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট মাস এলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি পায়। এজন্য সারা দেশে পুলিশকে সতর্ক করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকার মতিঝিল আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনা তদন্ত হচ্ছে। বোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে আমরা দেখেছি যে আনুপাতিক হারে তুলনামূলক বিচারে এটা খুবই কম। তবে আমাদের কাজ আছে, আমরা সবসময় সতর্ক থাকি। এছাড়া শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এদিকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দুবাই থেকে দ্রুত দেশে ফেরাতে বাংলাদেশের নিয়োগকৃত ল ফার্ম কাজ করছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজশাহী পুলিশ লাইন্সের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। হোম সেক্রেটারি দুবাই আমাদের যে ইউএই অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় তাকে ফেরত নিতে পারবো। বিএনপি দেশে আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, দীর্ঘ লড়াই করে ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে দেশ। একই সঙ্গে দেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা তৈরি করতে পারলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে বলে জানান মির্জা ফখরুল। বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা একটা ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি।
নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তারা বাকি সব কাজগুলো হয়ে যায়। বিএনপি জাতীয়তাবাদের কথা মুখে বললেও তারা পাহাড়ের জনগোষ্ঠীকে এক করতে পারেনি মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ে জুলাই সমমর্যাদা ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। একটি গোষ্ঠী তাদের মধ্যে দ্বন্দ্ব জিইয়ে রাখতে পাহাড়িদের সঙ্গে বিভাজন সৃষ্টি করছে অভিযোগ করেন নাহিদ। বলেন, বিএনপি জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। দেশের সব মানুষকে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপির থাকলেও গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই। দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল, বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। ফেনীতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এর মধ্যে শনিবার রাত থেকে বাসাবাড়ি ও ফিলিং স্টেশনে বন্ধ সরবরাহ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবাসিক গ্রাহক থেকে শুরু করে শিল্প কারখানা ও সিএনজি ফিলিং স্টেশন সবখানেই গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত আতিয়ার সজলের রিপোর্টে। গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানবাহনের লাইন, বন্ধ গ্যাস নির্ভর কলকারখানা। ফেনীতে গ্যাস সংকট এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ না থাকায় চুলায় আগুন জ্বলছে না। এতে বিপাকে পড়েছেন গ্রাহকরা। রান্নার জন্য অনেক পরিবার এখন এলপিজি, বৈদ্যুতিক চুলা কিংবা লাকড়ির উপরে নির্ভর করছেন। কেউ কেউ হোটেল রেস্তোরাঁয় খাবার সংগ্রহ করছেন। গ্যাস দিচ্ছে না, লাস্ট সূর্যে এখানে আসি পড়ছি, এখন গাড়িতে ইন টোটালে গ্যাস নাই। পাম্পের ম্যানেজার কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা বলতেছে নাকি সন্ধ্যা আগামী 6 দিন পর্যন্ত গ্যাস দিব না, 7 দিন পর্যন্ত গ্যাস দিব না। এখানে আসি আমাদের 100-200 টাকা খরচ হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব কিভাবে? আমরা কি 6 দিন পর্যন্ত এখানে গ্যাস পাম্পে বসে থাকবো? গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনকে। একই সঙ্গে শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে ব্যয় ও আর্থিক ক্ষতি। দুপুর থেকে একটু ডিস্টার্ব করছে, পরবর্তীতে রাত্রি থেকে টোটালের গ্যাস বন্ধ হয়ে গেছে লাগে। সিরিয়ালে অনেক গাড়ি সিএনজি এসে বসে আছে, আমরা তো গ্যাস দিতে পারতেছি না। এখন কখন আসবে এটাও আমরা কোনো নির্দিষ্ট খবর পাই নাই। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ না থাকায় এ বিষয়ে কোনো করণীয় নেই বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। দুইটা লাইনের গ্যাস দিয়ে আমরা গ্যাস দিতাম ফেনীতে, এখন একটা লাইন হঠাৎ বন্ধ হয়ে গেছে। এটা আমাদের হাতে নাই। আমরা চেষ্টা করতেছি ওই লাইনটা সচল করার, তাইলে ঠিক হয়ে যাবে। জেলায় 10টি সিএনজি ফিলিং স্টেশন, 450টির বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও প্রায় 32,000 আবাসিক গ্রাহক গ্যাস সংকটে ভুগছেন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। গ্যাস সংকটের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কদমতলীতে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি সেখানে। পার্থ, সকাল থেকেই বন্দরনগরী চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। আমরা আছি নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে, আমরা ঘুরেছি এবং আমরা দেখেছি সিএনজি স্টেশনগুলোতে বিশেষ করে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। আমরা নগরীর কদমতলী এলাকায় আছি। সেই কদমতলী এলাকায় আমরা দেখতে পাচ্ছি 12টার পর থেকে কিন্তু কোথাও কিন্তু গ্যাস দিচ্ছে না এবং যারা গাড়ি চালকরা রয়েছে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এবং অনেকেই 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সেভাবে কোনো ধরনের কিন্তু গ্যাস পাচ্ছে না। আর বাসাবাড়ির কথা যদি একটু জানিয়ে রাখি, নগরীর আজকে বিভিন্ন এলাকা বিশেষ করে জামাল খান, পাঁচলাইশ, বদ্দারহাট সহ বিভিন্ন জায়গায়, আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাসাবাড়িতে তীব্র গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে এবং সেই গ্যাসের সংকটের কারণে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষকেও কিন্তু চরম বেকায়দায় পড়তে হচ্ছে। বিশেষ করে এই যে তীব্র গ্যাস সংকটের কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএনজির যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গ্যাসের জন্য অপেক্ষা করছে। শুধু এই সিএনজি স্টেশন নয়, নগরীর যে এলাকায় অন্যান্য সিএনজি স্টেশনগুলো রয়েছে সব জায়গায় একই অবস্থা। সে কারণে সাধারণ মানুষ যারা অফিস থেকে ফিরছেন বা বিভিন্ন কাজে যাচ্ছেন তারা গাড়ি না পেয়েও কিন্তু চরম বেকায়দায় পড়তে হচ্ছে, আর যারা পাচ্ছেন তাদেরকে বাড়তি ভাড়া দিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। আসলে কক্সবাজারের মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক যে গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে কিন্তু গত 8 থেকে 10 দিন ধরে কিন্তু তীব্র গ্যাস সংকট চলছে। এরই জের
ধরে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রামে, কারণ এই অঞ্চলে নিজস্ব যে গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ না থাকায় পুরো ব্যবস্থায় এলএনজি নির্ভর। ফলে বাসাবাড়ির চুলা থেকে শুরু করে শিল্প কারখানায়, সিএনজি ফিলিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানায় কিন্তু তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। আসলে চাহিদার বিপরীতে 40 থেকে 45% কম গ্যাস পাচ্ছে চট্টগ্রাম, এবং শিল্প কারখানায় উৎপাদন কমেছে অন্তত 30%, এবং সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখছি দীর্ঘ লাইন, এবং সেখানে গ্যাসের জন্য যারা গাড়ি চালক রয়েছে তাদেরকে কিন্তু 5-6 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে এই যে গ্যাসের চাহিদা ও সরবরাহের যে ভারসাম্য আরও খারাপ হয়েছে। আজকে শনিবার রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি কিছু কিছু গ্যাস পাওয়া গেলেও কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখান থেকে কোনো গ্যাস দেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে যারা গাড়ি চালক রয়েছে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সিলেটে চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে কলেজ শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন চায়ের দোকানে অভিযান চালায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ও পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় 1 বস্তা উত্তরপত্র সহ অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহানকে আটক করা হয়। তিনি সিলেট মেট্রো সিটি ওমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক। উনি আমাদের পরীক্ষক ছিলেন। এখন উনি একটা পাবলিক প্লেসে বসে উনি খাতা দেখতেছিলেন ওনার বন্ধু বান্ধবদের। ইনফরমেশন পাওয়ার পরে আমরা সাথে সাথে আমার বোর্ড কর্তৃপক্ষ আমরা কয়েকজন মিলে গেলাম ওইখানে। গিয়ে পরে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে খাতাগুলো পুলিশ প্রশাসন জব্দ করে নিয়ে গেছে। পরে অবশ্য আমাদের হেফাজতে দেওয়া হয়েছে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি বাইরে দোকানে বসে খাতা দেখতেছিল, এটা পাবলিকের দিকে সংবাদ দিচ্ছে শিক্ষা বোর্ডের যারা আছে ওদেরকে। ওনারা বললো যে আমরা একটা চিঠি করি আর তার কাছে খাতাগুলি আমরা বুঝে নিয়ে যাচ্ছি। ফরিদপুরে নিখোঁজের 5 ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনের অভিযোগ, ধর্ষণের পর হত্যা। পুলিশ জানায়, নগরকান্দার তারাকান্দি গ্রামের ইদ্রিস মোল্লা 9 বছরের মেয়ে মাহমুদা শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হলেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। রাত 9টার দিকে রেললাইনের পাশের একটি ঝোপের মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের সদস্য পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে জানিয়েছে পুলিশ। দাইকে নিয়েই তো মারছি, এরপরে সে জান্নাতে এবার ফিরে আমার কাছে আবার গেছে। আমি যাই বলছি, দাদা আমার মেয়ের নাম মাহবুদা, মাহবুদা কি পাইছে? বলে না পাইনি। বলে সে তো তার বান্ধবীর সাথে শুনে দাইকে নিল ও, তারপরে সে আবার আমার কাছে যাই পাইছো নাকি। জান্নাতের সাথে সেই মাহফুজা খেলাধুলা করতে গিয়ে এই ঘটনা ঘটছে, সেটা ইচ্ছাকৃত না ভুলবশত পরবর্তীতে তদন্ত বেরিয়ে আসবে, এবং যে ভিকটিম মাহফুজা আছে সেই মাহফুজা সে তার বিচার পাবে। পাবনার আটঘরিয়ায় 2য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পলাতক রয়েছে অভিযুক্ত। ঈশ্বরদীতে আরেক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষিকার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। 2টি ঘটনায় মামলা করেছে পরিবার। ধর্ষণের শিকার হয়ে পাবনা 250 শয্যা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন 2য় শ্রেণীর এক শিক্ষার্থী। শিশুটির বাবা প্রবাসে থাকেন, মা সংসারের কাজ সামলান। অভিযোগ অনুযায়ী গত 25 মে দুপুরে আটঘরিয়া উপজেলায় বাজারে যাওয়ার সময় শিশুটিকে বাড়িতে রেখে যান তার মা। পরিবারের অন্য সদস্যদের ব্যস্ততার সুযোগে নাজমুল শেখ শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় 1 আগস্ট শিশুটির মা বাদী হয়ে আটঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমার বেটিকে খুবই হামকে দিছে মারি ফেলা দেওয়ার জন্য। আমার বেটি তো বাড়ির থেকে বাইরে হতে পারে নাই। আসলে এই ছোট বাচ্চা, এটা তো আমার বাচ্চা হলে আমি বিচার চাইতাম। আমি আসলে একটা মানবিক দিক থেকে ওর বাচ্চার বিচার চাই, যেন একদম শক্ত একটা বিচার হয়। আমার মেয়ের আমি ন্যায় বিচার চাই। আমার হাজবেন্ডও বলছে আমার মেয়ের আমি ন্যায় বিচার চাই। এটা আসলে আর একটু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, ওইটার পরে আমরা আসলে রিপোর্টটা বলতে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আপন চাচা কর্তৃক ভাতিজা ধর্ষিত হয়েছে, আমরা এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে 31 জুলাই ঈশ্বরদীতে প্রাইভেট শিক্ষিকার বাড়িতে পড়তে যায় 7 বছর বয়সী এক শিশু। এ সময় একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষিকার বাবা। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা করে পরিবার। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেফতার করে পুলিশ।
ওর ওয়াইফ বলে হাত ধরে টাইনে নিয়ে গেছে। ওয়াইফ নাকি বলে ঘাস কাটতে গেছে, যাবার পর বলতেছে কি বউ আমাকে কি করবে, আমাকে এই কাজ করেছো। বাচ্চা বলতেছে আমাকে আগে 3-4 দিন এই কাম করেছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট যাকে অভিযুক্ত করা হচ্ছে তাকে ইতিমধ্যে আমরা হেফাজতে নিয়েছি। পুলিশের তথ্যমতে গত 1 মাসে পাবনা জেলায় শিশুসহ 7 জন ধর্ষণের শিকার হয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বাংলা সময় আরও থাকছে। সন্তানদের দেখার কথা বলে সাবেক স্ত্রীর বাড়িতে স্বামী। দিনাজপুরে নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ। অভিযুক্ত গ্রেফতার, খতিয়ে দেখছে পুলিশ। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সর্বোচ্চ ব্যয়ে স্বপ্নের সড়ক ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের ডানা মেলতে শুরু করেছে। বদলে যাচ্ছে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। সিলেট ঢাকা জাতীয় মহাসড়ক এভাবেই রূপ নিবে আন্তর্জাতিক মহাসড়কে। 2022 সালে প্রকল্পের 12 প্যাকেজে শুরু হয় মহাসড়কটির 6 লেনে উন্নীতকরণের কাজ। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ পর্যন্ত 209 কিলোমিটার মহাসড়ককে আন্তর্জাতিক মানের 6 লেনে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জমি অধিগ্রহণকৃত জটিলতার জট ইতিমধ্যে খুলতে শুরু করেছে। এবং এই ভূমি অধিগ্রহণের কাজটা সম্পন্ন হয়ে গেলে যে আমাদের যে 6 লেন যে বাকি কাজটা আছে, অবশিষ্ট কাজ 2 থেকে 2.5 বছরের ভিতরে বাকি কাজটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। নারায়ণগঞ্জের কাশপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়ককে 6 লেনে উন্নীতকরণের প্রকল্পে মূল 4 লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য 2টি সার্ভিস লেনও থাকছে। 5 তারকা হোটেল আছে, সমপর্যায়ের আপনার স্বাভাবিক সাধারণদের হোটেল আছে। এইগুলাতে যে কোটি কোটি টাকা, শত কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এটা তো ব্লক হয়ে যাচ্ছে। 2.5 বছরের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার সম্ভাবনার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। সিলেট ঢাকার কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের 2.5 বছর সময়ের মধ্যে 6 লেন প্রকল্প সম্পন্ন হবে ইনশাআল্লাহ। 66টি সেতুর মধ্যে 60টির কাজ অগ্রগতি হয়েছে এবং 200টিরও বেশি কালভার্টের কাজও শেষ হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দিনাজপুরের সাবেক স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। স্বামীর সংসার ছেড়ে এসেও প্রাণে রক্ষা পেলেন না সুমাইয়া আক্তার শ্যামলী। বাবার বাড়িতে সাবেক স্বামীর দেওয়া আগুনে ঝলসে মৃত্যু হলো তার। স্বজনদের দাবি, শনিবার রাতে সন্তানদের দেখার কথা বলে দিনাজপুরের বিরল উপজেলার সুতারপাড়া গ্রামে সুমাইয়া আক্তার শ্যামলী বাড়িতে যায় মাহবুবুর রহমান। সেখানে সাবেক স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যামলীকে ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে মাহবুবুরের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় শ্যামলীর। নিজের ডিভোর্স দিয়ে তারপরও আসছে এখানে মাপ চাইতে, কিন্তু আমার ননদ বলছে যে আমি যাব না। ছুরি দিয়ে আঘাত করেছে, আঘাত করার পরে পেট্রোল আর এই কি কয় এটা অ্যাসিড দিয়া আগুন লাগাই দিছে। আগুন লাগাই দিয়া তারপরে হয় পালাই গেছে। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বিরল থানায় মামলা করেছেন নিহতের ভাই। এই ঘটনার যে কালপিট, যে অপরাধী, তাকে আমরা দিনাজপুর থেকে অ্যারেস্ট করছি। তার নাম হচ্ছে মাহবুবুর। প্রায় 2 মাস আগে অভিযুক্ত মাহবুবুরের সঙ্গে শ্যামলীর বিবাহ বিচ্ছেদ হয়। তাদের ঘরে 5 বছরের ছেলে ও 3 বছরের মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় গুলি ছুড়লে মোমেন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোমেন গ্রুপের আহত 3 জন হাসপাতালে চিকিৎসাধীন।
চুয়াডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু হয়েছে। সকালে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, ভাত রান্নার জন্য রাইস কুকারে বৈদ্যুতিক সংযোগ লাগাতে যান শাহরান খাতুন। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হন তিনি। এদিকে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহে নিখোঁজের 10 দিন পর পুকুর থেকে উদ্ধার হয়েছে যুবকের খণ্ডিত মরদেহ। দুপুরে ফুলবাড়িয়ার সোয়াইতপুরের উত্তরপাড়া এলাকার একটি পরিত্যক্ত পুকুরে ট্রাভেল ব্যাগ ভাসতে দেখলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুকুর থেকে 3টি ব্যাগ উদ্ধার করে পুলিশ। সেখানে পাওয়া যায় আবু রায়হান তালুকদারের খণ্ডিত মরদেহ। স্বজনরা জানান, গত 24 জুলাই কর্মস্থল বাংলাদেশ কাস্টমস হাউস কমলাপুরে যোগ দিতে বাড়ি থেকে বের হন তিনি। তবে কর্মস্থলে যোগ না দেয় এবং মুঠোফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে 27 জুলাই ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন রায়হানের বড় ভাই নুরুল ইসলাম। এরপর থেকে বাড়ির কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বাংলা সময় আরও থাকছে। গ্রাহকের টাকা নিয়ে উধাও অর্ধশতাধিক সমবায় সমিতি। নারায়ণগঞ্জের সঞ্চয় হারিয়ে দিশেহারা কয়েক হাজার মানুষ। মামলা করেও মিলছে না সমাধান। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। চট্টগ্রামের শিশু সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনকে ফটিকছড়ির 2টি হত্যা ও অস্ত্র মামলায় মোট 10 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। 2টি মামলায় ইমনের 7 দিন করে 14 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এছাড়া হাটহাজারীর অপর একটি চাঁদাবাজির মামলায় ডেভিড ইমন সহ গ্রেফতার 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার যশোর থেকে 4 সহযোগী সহ গ্রেফতার হন ডেভিড ইমন। হত্যা, চাঁদাবাজি সহ ডজনেরও বেশি মামলা আছে তার বিরুদ্ধে। ফটিকছড়ির যে 2টি মামলা, এর মধ্যে অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। আর যে হত্যা মামলাটা ফটিকছড়ির, সেই হত্যা মামলাটিতে বিজ্ঞ আদালত ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কক্সবাজার টেকনাফ মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাস ডাকাতির ঘটনায় 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে 14 নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাত দল সড়কে পেরেক লাগানো গাছ ফেলে অস্ত্রের মুখে বাসটিকে থামায়। এ সময় বিকাশের 3 এজেন্টকে মারধর ও গুলি করে 57 লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার দলিলপুর গ্রামের কাদের মেম্বারের সমর্থকদের সঙ্গে একই এলাকার শাহিন শেখের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে শাহিন শেখের সমর্থক আবু শেখে মারধর করে কাদের মেম্বারের লোকজন। এরই জেরে শনিবার রাতে কাদের মেম্বারের সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায় শাহিন শেখের লোকজন। এতে অন্তত 15টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটে বিভিন্ন সীমান্ত থেকে আলাদা অভিযানে প্রায় 90,15,000 টাকা মূল্যের পণ্য ও ফেনীতে 1,15,00,000 টাকার পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, রোববার সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি সদস্যরা বিভিন্ন সীমান্তে অভিযান চালায়। এ সময় ভারতীয় গরু, কসমেটিক্স, জিরা, মরিচ, কম্বল ও চিনি ছাড়াও বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি রসুন আটক করা হয়, যার বাজার মূল্য প্রায় 90,15,000 টাকা। এদিকে শনিবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়নের 10 বিজিবির আলাদা 2টি বিশেষ টহল দল অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য 1,15,00,000 টাকা। অনিয়মের অভিযোগে টাঙ্গাইলে 4 ক্লিনিককে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে পৌর শহরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। বিভিন্ন অনিয়মের কারণে 4টি ক্লিনিক ও হাসপাতালকে মোট 1,50,000 টাকা জরিমানা করা হয়। এ সময় একটি হাসপাতালের প্যাথোলজি বিভাগ সিলগালা করা হয়।
বগুড়ায় তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া মুখ্য আলোচকের বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারে উপযোগী করে গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে এআই ভিত্তিক দক্ষতা উন্নয়ন। রোববার উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ৮৩,০০০ আবেদনকারীর মধ্য থেকে প্রথম ধাপে ১,৬০০ তরুণকে ১৬টি আধুনিক এআই টুলে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেশি বিদেশি ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি খাতে কাজের উপযোগী করার কথা জানান প্রতিমন্ত্রী। এছাড়া চলতি অর্থ বছরে বগুড়া সহ ১০ জেলায় স্পোর্টস ভিলেজের কার্যক্রম শুরুর কথাও জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি খেলোয়াড়দেরকে পেশাদারিত্ব মনোভাব এবং খেলাধুলাকে যাতে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে পারে সেই লক্ষ্য নিয়ে ৩০০ জন ক্রীড়াবিদকে, জাতীয় খেলোয়াড়দেরকে ইতিমধ্যে আমরা প্রতি মাসে ক্রীড়া ভাতা প্রদান করছি এবং পর্যায়ক্রমে আমরা আগামী ১ থেকে ২ মাসের ভিতরে আরও ২০০ জন জাতীয় ক্রীড়াবিদদেরকে এই ক্রীড়া ভাতায় অন্তর্ভুক্ত করব এবং তার মাধ্যমে প্রতি মাসে আমরা ৫০০ জন ক্রীড়াবিদকে এই ক্রীড়া ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এই উদ্যোগ সময় উপযোগী। পাশাপাশি বগুড়াকে প্রযুক্তি ও উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমরা আস্থা রাখি। ইনশাআল্লাহ বগুড়া যেহেতু উত্তরাঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা, এখানে সবকিছুই হবে। বগুড়া যদি বিসিকের জন্য আরেকটি বড় জায়গা নিয়ে শিল্প কারখানার জন্য ঘোষণা দিয়ে যায়, এটা কি বগুড়ার জন্য খুব বড় অপরাধ হবে? যারা প্রশিক্ষণ নিতে আসছেন তাদেরকে এ ব্যাপারে আরো দক্ষ হয়ে যাতে আপনারা আরো নতুন করে অন্য একজনকে প্রশিক্ষিত করে দেশের রেমিটেন্স আনতে পারেন। ২০২৭ সালের মধ্যে ১১,২০০ তরুণকে এআই প্রশিক্ষণের আওতায় আনবে সরকার। এর মধ্যে ৯,৬০০ জন পাবেন বেসিক ও ১,৬০০ জন অ্যাডভান্স প্রশিক্ষণ, যা ছড়িয়ে যাবে দেশের ৬৪ জেলায়। আব্দুল্লাহ ওয়াল, সময় সংবাদ, বগুড়া। নানা কর্মসূচিতে চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল বিএনপি। সকালে নগরীর ১২ নম্বর সরাইপাড়া এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম এবং শহীদ ফারুকের স্ত্রী সীমা আক্তার। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন সবাই। এছাড়া শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এদিকে নগরীর সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে ১২ জন শহীদ পরিবার এবং ১১০ জন আহত জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেন সিটি মেয়র শাহাদাত হোসেন। আজকের আমাদের এখানে একসাথে হওয়াটা শুধু দুটো বাক্য বিনিময় নয়, আমাদের আবার প্রত্যেককে স্মরণ করিয়ে দেয়া আত্মত্যাগগুলো, এই পরিবারের যে অনেক ক্ষতি হয়ে গেছে সেটা যেন বৃথা না যায়। শেখ হাসিনা ডিসেম্বরে তাড়াতাড়ি আসে, ফাঁসির রশি তোমার জন্য অপেক্ষা করছে। এত টাকা যে পাচার করেছে, এতগুলো মানুষ মেরেছ, বিচার হতেই হবে। এই বিচার বাংলাদেশের মানুষ করবে। গাইবান্ধায় আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগ 2 চিকিৎসককে শোকজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি রোগীদের সঙ্গে তাদের চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন। এ সময় সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডাক্তার জিল্লুর রহমানকে শোকজ করার নির্দেশ দেন। হাসপাতাল দুটির সেবার মান নিয়ে ক্ষুব্ধ হন মন্ত্রী। পরে সাংবাদিকদের জানান, গত 17 বছর স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে। সেটি ঠিক করে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করে স্বাস্থ্য খাতকে সবার দোরগোড়ায় নিয়ে যেতে কাজ করছে সরকার। আমরা চেষ্টা করতেছি ডাক্তারদের নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য। এই যে আপনাদের এখানে আসলাম, আপনারা বলেছেন, ওনারা স্লোগান দিয়েছেন, আমি তো নিজ চোখেই দেখে গেলাম অনেক অব্যবস্থাপনা এখানে আছে, অনেক অ্যাবসেন্ট আছে, অনেক দেরিতে আসা আছে। আমি যা যথাযথ কার্যক্রম আমি এখান থেকে গিয়ে ঢাকা থেকে এগুলি নিব।
3 বছরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অর্ধশতাধিক সমবায় সমিতি। সঞ্চয় হারিয়ে দিশেহারা গ্রাহকরা। তাদের অভিযোগ, মামলা ও অভিযোগ করলেও মেলেনি কোনো সমাধান। উপজেলা সমবায় অফিস বলছে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাশেদুল ইসলামের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। আমি এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। আর আমার টাকাটা নিয়ে আজকে আমার পথের ফকিরা বানাইছে স্যার। আজকে আমার লিভারটা নষ্ট হয়ে গেছে, আমি মেডিকেল যাইতে পারি না, ডাক্তার দেখাইতে পারি না। নিজের কয়েক বছরের সঞ্চয় হারিয়ে কাঁদছেন এক নারী। বিশ্বাস করে সমবায় সমিতিতে অর্থ জমা রেখে নিঃস্ব তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 137টি প্রতিষ্ঠান বর্তমানে অকার্যকর। 2023 সালের শেষের দিকে মায়ের ছায়া সমবায় সমিতি 2000 গ্রাহকের প্রায় 20 কোটি টাকা, আদর্শ সমবায় সমিতি 600 গ্রাহকের 7 কোটি টাকা, নবজাগরণ সমবায় সমিতি কয়েক কোটি টাকা সহ প্রায় অর্ধশতাধিক সমবায় সমিতি শত শত কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। বছরের পর বছর মামলা ও অভিযোগ দিয়েও মেলেনি কোনো সমাধান। এমনকি সমিতির কাউকে পেয়ে গ্রাহকরা টাকা চাইলে দেয়া হয় নানা হুমকি ও মিথ্যা মামলার ভয়। এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। টাকা চাইতে গেলে হুমকি দেয়, ধমকি দেয়, মাদক ধরা দিব, বাবা ধরাই দিব, এরকম একটা হুমকি দেয়। টাকা লিখে চাইতে গেলে স্যার আমার মারধর করে। উপজেলা সমবায় সমিতি বলছে অভিযোগগুলো তদন্ত করে সমিতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাসময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের ব্যবস্থা করা হয় এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। বেশ কিছু ওয়ারেন্টও আছে, আমরা কিছু ওয়ারেন্ট এক্সিকিউট করেছি, বাকি যেগুলো আছে সেগুলোও আমরা ইমিডিয়েট এক্সিকিউট করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা সমবায় অফিসের তথ্য মতে রূপগঞ্জ উপজেলায় মোট নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 213টি। সময় সংবাদ, রূপগঞ্জ। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায় প্রবল বৃষ্টির মধ্যে ঢাকা থেকে বরিশালগামী দশমিনা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার চুমুরদি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে 20 যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত 4 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনা শহর জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে চরম ঝুঁকিতে বাসিন্দারা। আবাসিক ও বাণিজ্যিক ভবনের গা ঘেঁষে থাকা উচ্চ ভোল্টেজের লাইন যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে এমন আশঙ্কা স্থানীয়দের। বারবার জানানো হলেও কার্যকর উদ্যোগ নিচ্ছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার। শহরের বিভিন্ন সড়কে আবাসিক ও বাণিজ্যিক ভবনের একেবারে গা ঘেঁষে চলে গেছে উচ্চ হাই ভোল্টেজের লাইন। কোথাও ভবনের বারান্দা ছুঁয়ে, কোথাও টিনের চালের ওপর দিয়ে টানা এসব তার প্রতিনিয়ত ঝুঁকিতে ফেলছে বাসিন্দাদের। এ চিত্র নেত্রকোনা শহরের। 2টি উপকেন্দ্রের মাধ্যমে 3311 কেভি লাইনে শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও একটি উপকেন্দ্র চালুর অপেক্ষায় রয়েছে। তবে শহীদ মিনার মোড়, মোক্তারপাড়া, আরামবাগ, বড় বাজার, ছোট বাজার, তেরি বাজার, অজহর রোড ও মালনী রোড সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের বেহাল অবস্থা। এটা তো 440 লাইন, এটা বিদ্যুৎ অফিস থেকে যোগাযোগ নেওয়া দরকার। আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করে এখানে বসে থাকি। পিডিবিকে বারবার বলা সত্ত্বেও তারা এইগুলি সরাচ্ছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে অপরিকল্পিত নগরায়ন ও নিয়ম না মেনে সড়ক নির্মাণের কারণেই অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। আমরা বিষয়টা মনিটরিংয়ে রাখছি। পাশাপাশি কোথাও যদি লাইনে ফল্ট হয় বা ত্রুটি হয় বা ঝড় বৃষ্টি এসব কারণে প্রবলেম হয়, আমরা তাৎক্ষণিকভাবে এটা নিরসনের জন্য সচেষ্ট আছি। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় মোট গ্রাহক 56,000। এর মধ্যে 23,000 প্রিপেড, 24 জন উচ্চচাপ, প্রায় 1,300 ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং 2,100 শেষ গ্রাহক রয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হচ্ছে 13টি 11 কেভি ফিডার। সময় সংবাদ, নেত্রকোনা। যোগাযোগের একমাত্র কাঠের সাঁকো ভেঙে অবরুদ্ধ ময়মনসিংহের চরদুলালবাড়ি গুচ্ছ গ্রামের 240 পরিবার। ঝুঁকি নিয়ে রশি টানা ডেঙ্গি নৌকায় পারাপার হচ্ছেন বাসিন্দারা। বিপাকে পড়ছেন কৃষিপণ্য
পরিবহন নিয়েও। পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ভেঙে পড়ে আছে সাঁকো, থমকে গেছে চরের মানুষের স্বাভাবিক যাতায়াত। ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র ও সুতিয়া নদীর মাঝে জেগে ওঠা চরে গড়ে উঠেছে চর দুলালবাড়ি গুচ্ছগ্রাম। 2020 সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 240টি ভূমিহীন পরিবারকে এখানে পুনর্বাসন করা হয়। এই এলাকার সঙ্গে স্থলভাগের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল একটি সাঁকো। চরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার আরও 5 থেকে 600 পরিবার ব্যবহার করত এই সাঁকোটি। নদী পার হওয়ার জন্য বিকল্প আর কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এই ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় নদী পার হতে হয় সবাইকে। আর প্রতিবার পারাপারের জন্য গুনতে হয় 10 টাকা ভাড়া। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা। কৃষিপণ্য নিয়েও বিপাকে স্থানীয়রা। আমরা এখন একটা ভীষণ একটা বিপদের মধ্যে আছি। সারাদিন হাজার হাজার মানুষ হেঁটে পারো, এই ব্রিজ দিয়ে নাও দেখি পারানি সম্ভব। দাবি জানায় একটা পাকা ব্রিজ করে দেওয়া হোক, যাতে আমরা এই দুর্ভোগ শেষ হোক। ভাঙা সাঁকো মেরামতের উপযোগী না থাকায় সেখানে পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। টিআর কাবিকা থেকে সেটা মেরামত বা সেটা নতুন করে করা যায় মনে হয় পারছি না, তাহলে আমরা আমাদের উপজেলা তহবিল, রাজস্ব তহবিল থেকে আমরা সেটা করে দেব। গত 28 এপ্রিল ভারী বৃষ্টিতে সুতিয়া নদীর পানি প্রবাহ বাড়ায় সাঁকোটির মাঝের অংশ ভেঙে যায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালীতে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। শনিবার বিকেলে ক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত 250টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পুনর্বাসনের জন্য 210টি পরিবারকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী প্রদান করা হয়। মানবতার সেবায় এ ধরনের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় ক্লাবটি। নওগাঁ, ফরিদপুর ও চাঁদপুরে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা চলছে। সকালে নওগাঁয় বাদ্য বাজিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা নওজয়ান মাঠে জড়ো হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা। মেলায় শতাধিক স্টলে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। মেলা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। ফরিদপুরে কবুতর উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। পরে বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আগস্টে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতায় সতর্কতা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। পুলিশকে দলীয় প্রভাব মুক্ত রাখার প্রত্যয়। ঢাকার পর এবার বন্দর নগরী চট্টগ্রামেও গ্যাসের তীব্র সংকট। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, ফেনীতেও বন্ধ সরবরাহ। ভোগান্তিতে আবাসিক ও শিল্প কারখানার গ্রাহক। এবং সিলেটে চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ। কলেজ শিক্ষক আটক, প্রায় 1 বস্তা উত্তরপত্র জব্দ। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা বোর্ডের। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ যশোয়া। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।